নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। গোটা বিশ্বকে কার্যত স্তব্ধ করে দিল ভারতবর্ষ। যে খবর আমাদের সামনে এসছে তা নিঃসন্দেহে চীন, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের ঘুম এক লহমায় উড়িয়ে দিল। কি খবর? ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে 6th জেনারেশন ফাইটার জেট তার উদ্বোধন করার প্রস্তুতি শুরু করে দিল। দেখুন, এই পুরো মিশনটাই চলছিল অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে। তার জন্য এতদিন অবধি ভারতবর্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। কিন্তু কালকে হঠাৎ করে যখন এই ফাইটার জেটের এটি পরীক্ষামূলক উড়ান প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই এই পরীক্ষা করার সময় একটি ভিডিও ফুটেজ সামনে চলে আসে। আর তারপরেই কার্যত চমকে যায় চীন এবং আমেরিকা। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই মুহূর্তে দেশ নিঃসন্দেহে আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে টেকনোলজিক্যালি যদি আপনারা হিসাব দেখেন তাহলে চীন। কিন্তু এই ফাইটার জেট যদি বাজারে আসে তাহলে নিঃসন্দেহে ভারতের অবস্থান আমেরিকা এবং চীনের থেকেও এক লহমায় কিছুটা হলেও উপরে চলে যেতে পারে। কিন্তু সমস্যা হলো, প্রশ্ন হলো, বলা ভালো, কেন এই ধরনের ফাইটার জেট পরীক্ষা করার সময় গোপনীয়তা রক্ষা করলো ভারত সরকার? একটি কারণ নিঃসন্দেহে এই ফাইটার জেটের যে টেকনোলজি, এইখানে যে সকল ইকুইপমেন্টস ব্যবহার করেছে ভারত সরকারের অনুমোদিত কোম্পানি ডিআরডিও, সেই কোম্পানি চাইনি কোনোভাবেই এই পুরো বিষয়টার মধ্যে যে ধরনের সফটওয়্যার ইনস্টল করা হয়েছে তা বিশ্বের অন্য কোনো দেশ জেনে যাক। আর দ্বিতীয় কারণ, নিঃসন্দেহে ট্রাম্প আসার পর গোটা বিশ্বকে কার্যত একটা ধামাকা দিতে চেয়েছে ভারত সরকার। আর এর জন্যই এই ফাইটার জেটের আনুষ্ঠানিক উদ্বোধন 2026-এ হবে বলে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে। কিন্তু এই ফাইটার জেট কি? কেন এই ফাইটার জেটকে বর্তমান বিশ্বের সর্ব উৎকৃষ্ট এটি ফাইটার জেট বলা হচ্ছে? এটি ঠিক কি কিভাবে কাজ করে এবং আলটিমেটলি এর ক্ষমতা কতটা, যেন সব দেশ এই ধরনের ফাইটার জেট 6th জেনারেশন ফাইটার জেটকে রীতিমতো ভয় পায়। কি কি আছে এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিও দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন, এই ফাইটার জেট কোনোভাবে মিসাইল দ্বারা নিয়ন্ত্রিত হবে না। অর্থাৎ এই ধরনের ফাইটার জেট মিসাইল ক্যারি করবে না। কিভাবে তাহলে শত্রুপক্ষের উপর আক্রমণ করা সম্ভব? অদ্ভুতভাবে জেনে অবাক হবেন, এই ফাইটার জেট এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং এর ভিতরে লেজার টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বিশ্বের বা প্রতিপক্ষের কোনো শত্রুপক্ষের বিমানকে কার্যত লেজার ছুড়ে এই ফাইটার জেট কিন্তু এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। দেখুন, ভারতকে নিয়ে অনেক সমালোচনা বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। অনেকে বলেন ভারত কোনো ধরনের অস্ত্র ম্যানুফ্যাকচার করে না, তারা বিভিন্ন প্রভাবশালী দেশ যেমন রাশিয়া, ব্রিটেন বা ফ্রান্সের থেকে আনায়, এবং ভারতবর্ষ নাকি এখনো মিগ-2 বা MK2 কিংবা তেজাসে আটকে আছে। কিন্তু এই ফাইটার জেটের খবর যখন সামনে এসছে তখন গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গেছে। এই ফাইটার জেটকে ভারতীয় বিজ্ঞানীরা বলছেন এর নাম ফিউচার আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট, অর্থাৎ ফুফা। দেখুন, এখানে আনম্যান্ড কথাটি আছে, অর্থাৎ বুঝতেই পারছেন এই ফাইটার জেট এতটা জোরে যায় যে এই ফাইটার জেটে কোনো পাইলটের প্রয়োজন নেই। কারণ কোনো মানুষ এই ফাইটার জেটকে কন্ট্রোল করতে পারবে না, কারণ এর মধ্যে যে ধরনের স্পিড আছে সেই স্পিড হাইপারসনিক মিসাইলে দেখা যায়। অর্থাৎ পুরো ফাইটার জেটটাই কিন্তু কন্ট্রোলড হবে এআই দ্বারা, রিমোট কন্ট্রোলের মাধ্যমে। নিঃসন্দেহে এক অভিনব টেকনোলজি এই ফাইটার জেটে ইনস্টল করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। এআই পাওয়ার দ্বারা কন্ট্রোল হবে, লেজার টেকনোলজি ইনস্টল হয়েছে এবং হাইপারসনিক মিসাইল, এই হাইপারসনিক ফাইটার জেট যা বিশ্বের কোনো র্যাডারে কিন্তু ধরাই পড়বে না। অর্থাৎ সব মিলিয়ে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এক মাস্টার স্ট্রোক, এবং পুরো প্রজেক্টটি করা হলো অত্যন্ত গোপনীয়তা মেনটেন করে। আমেরিকার কাছে F-22 এর আগে ছিল, F-32 ছিল। চায়নার যদি শক্তি তাহলে আপনারা বিচার করেন তাহলে দেখবেন চায়নার কাছেও J-20 এবং J-35 নামক শক্তিশালী 5th জেনারেশন ফাইটার জেট আছে। অর্থাৎ 6th জেনারেশন ফাইটার জেট বিশ্বের কোনো প্রভাবশালী দেশের কাছে কিন্তু এই মুহূর্তে নেই। তাই ভারতবর্ষের টার্গেটই ছিল এমন কিছু একটা করা যেন গোটা বিশ্ব কার্যত ভারতবর্ষের সামরিক শক্তিকে সমীহ করে চলে। এই ফাইটার জেট র্যাডারে ধরা পড়বে না, এআই কন্ট্রোলড, পাইলটস লাগবে না, হাইপারসনিক স্পিড, এর পাশাপাশি এই ফাইটার জেটে অটোমেটিক রিপেয়ার করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে।
মানে ধরুন শত্রুপক্ষ কোনো একটা ছোটখাটো বোমা ছুড়ে আপনার কোনো একটা ডানাকে ধ্বংস করে দিল, কিন্তু তা সত্ত্বেও এই ফাইটার জেট একভাবে ধ্বংস হবে না, কারণ এটি কিছুটা এক্সটেন্ড অব্দি নিজেকে রিপেয়ার করতে পারে, যা বিশ্বের অন্য কোনো ফাইটার জেটে কিন্তু দেখা যায় না। কিছুদিন আগে চায়নার বিখ্যাত মানে পত্রিকা গ্লোবাল টাইমসও চায়নার বাদে ভারতবর্ষের সামরিক শক্তি নিয়ে একটি প্রবন্ধ লিখেছিল। তারাও স্বীকার করেছিল ভারত কিন্তু ঘুমন্ত দৈত্য, অর্থাৎ ভারত যখন তখন এমন কিছু করে দিতে পারে যাতে গোটা বিশ্ব কার্যত চমকে যায়। আর আজকে ভারত যেভাবে গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে 6th জেনারেশন ফাইটার জেটের ঘোষণা করলো, তা নিঃসন্দেহে ভারতের ইতিহাসেও এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে এই দিনটিকে কিন্তু চিহ্নিত করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে যখন ক্ষমতায় আসেন, তখন 13ই মে 2014-তে এই ধরনের ফাইটার জেটের কথা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছিল। পরবর্তীকালে এই ফাইটার জেটটি বানানোর প্রজেক্টটি ডিআরডিওর হাতে কিন্তু তুলে দেওয়া হয়। এই ফাইটার জেট ডিআরডিও এমনভাবে তৈরি করেছে যেন এটি 3 মিটার কংক্রিটকে একটি লেজার ছুঁড়ে কার্যত ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন, 3 মিটার পুরো একটা কংক্রিটের আস্তরণ, সেইটিকে একটা লেজার ছুঁড়ে একটি ফাইটার জেট ধ্বংস করে দিচ্ছে, তা নিঃসন্দেহে ভারতবর্ষের বিজ্ঞানীদের কাছে কিন্তু বড়সড় এক সাফল্য। চায়নার কাছে বর্তমানে যে 5th জেনারেশন এয়ারক্রাফট গুলো আছে, তার থেকেও প্রায় 1.5 গুণ বেশি হাই স্পিডে যেতে পারে এই ধরনের ফাইটার জেট, এবং এটি মানুষ দ্বারা কন্ট্রোল এজন্যই করা সম্ভব নয় কারণ এর স্পিড মানুষ ধরতেই পারবে না, তাই এটি রিমোট কন্ট্রোল দ্বারা কন্ট্রোলড হতে পারে এবং সম্পূর্ণভাবে এআই দ্বারা নিয়ন্ত্রিত। এটি প্রধানত 4 ভাগে কাজ করে। মানে ধরুন আপনি দিল্লিতে বসে আছেন, এই দিল্লিতে বসে এই ফাইটার জেটকে কোনো একটা নির্দেশ দিলেন, আপনাকে এই ফাইটার জেট অব্দি পৌঁছাতেও হবে না, দিল্লি থেকে কোনো একটা নির্দেশ দিলে এই ফাইটার জেট যাবে, কোনো একটা নির্দিষ্ট স্থানকে ধ্বংস করে চলে আসবে। ধরুন বালাকোট এয়ার স্ট্রাইক, এই পুরো ঘটনাটা যদি 30 মিনিট সময় নেয় তৎকালীন সময়, এই ধরনের ফাইটার জেট যদি ইউজ করতো ভারত সরকার, তাহলে বালাকোটে এই ফাইটার জেট যেত, মিনিট 3 সময় লাগতো, তারপরে আবার দেশে ফিরে আসতো। অর্থাৎ যেহেতু কোনো র্যাডারের ক্ষমতা নিয়ে এই ফাইটার জেটকে ধরা, তাহলে এই ফাইটার জেটের কার্যপ্রণালী কোনো পৃথিবীর কোনো প্রভাবশালী শক্তিশালী দেশ তাদের কাছে পৌঁছাবেই না। নিঃসন্দেহে ভারতের বিজ্ঞানীদের কাছে একটা সব থেকে বড় মাস্টার স্ট্রোক। সেকেন্ড যে উপায়ে ফাইটার জেটটি কাজ করে তা হলো মিসাইল অফেন্সিভ দ্বারা, এবং পরবর্তীকালে শত্রুকে ঘিরে ধরা এবং একভাবে শেষ করে দেওয়া, এইভাবে কিন্তু এই ফাইটার জেটটি কাজ করে। এছাড়াও ফাইটার জেটটিকে ক্লোজ এয়ার সাপোর্টেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষমতায় আছে, অর্থাৎ শত্রুপক্ষের বিমান যদি খুব ক্লোজ চলে আসে, তাহলে ফাইটার জেটটি ইমিডিয়েটলি অ্যাক্ট করে এবং শত্রুপক্ষের বিমানকে কার্যত শেষ করে দেয়। ডিআরডিও এর ভিতরে HTFT-25 ইঞ্জিন কিন্তু ইনস্টল করেছে, এবং প্রথম ইঞ্জিনিয়ারিং যেখানে ইনস্টল করা হয়েছে তার ফার্স্ট ভার্সন যখন এই ফাইটার জেটটি বেরাবে, সেখানে বলা হচ্ছে 1,500 কিলো মানে 1,500 কেজি লোড এটি প্রাথমিকভাবে ক্যারি করতে পারবে, এবং একদম প্রাইম যে ভার্সনটি এটা রিলিজড হবে সেখানে 5,500 কেজি পেলোড কিন্তু এটার ভিতরে ক্যারি আউট করার ক্ষমতা আছে। অর্থাৎ সব মিলিয়ে এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে এই ভারতের 6th জেনারেশন ফুপা। পরবর্তীকালে এই ডিআরডিও আপনি যদি দেখেন, এই ডিআরডিও পুরো বিষয়টি এস্টাবলিশ করতে চাইছেন অ্যারোমেটিক ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা, অর্থাৎ এই ডিআরডিও পরবর্তীকালে এর ভিতরে অ্যারোমেটিক ডেভেলপমেন্ট এস্টাবলিশডকে দায়িত্ব দিয়েছেন যে এর ভিতরে সম্পূর্ণ উন্নত মানের টেকনোলজিগুলোকে ইনস্টল করতে, যেন আমরা বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিশালী দেশ চায়না কিংবা আমেরিকার সঙ্গে লড়াই করতে পারি। আপনি দেখেন আমেরিকার প্রসঙ্গ যদি আসে, তাহলে আমেরিকার কোনো একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হলে যে কস্ট পড়ে, ভারতে কিন্তু সেই কস্ট মিনিমাম 10 থেকে 15 গুণ কমে যায়। অর্থাৎ আমেরিকা যে জিনিস 5 টাকায় তৈরি করে, সেখানে ভারতবর্ষ এই পুরো বিষয়টি 1 টাকায় তৈরি করতে পারে। আর এর জন্য কিন্তু ভারতের বিজ্ঞানীরা একদম মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট এবং একদম ভারতীয় বুদ্ধিতে এই ধরনের ফাইটার জেট তৈরি করার একটা পন্থা বার করেছেন। মনে রাখবেন, ইসরো বর্তমানে কিন্তু সব থেকে বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এমনকি রাশিয়া এবং আমেরিকা যা পারেনি, নাসা যা পারেনি, ভারতবর্ষ কিন্তু চন্দ্রযান পাঠিয়ে চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করিয়ে গোটা বিশ্বকে এইভাবেই চমকে দিয়েছিল। ফলে ইন্ডিয়ানরা যে বুদ্ধিমত্তায় অন্য কোনো দেশের থেকে কমে পিছিয়ে আছেন, এটা ভাবার কোনো কারণ নেই। এমনকি বাজেট ইস্যুতে ইন্ডিয়ানরা যেভাবে টেকনোলজির সাহায্য নিয়ে পুরো ব্যয়ভারটাকে কমিয়ে যাচ্ছেন বছরের পর বছর,
তা নিঃসন্দেহে কিন্তু গোটা বিশ্বের কাছেও চর্চার বিষয়। মনে রাখবেন, যখন চন্দ্রযান ইনস্টল হয়, ভারত সরকার বলেছিলেন একটা হলিউড সিনেমা বানাতে যত টাকা খরচ হয় তার থেকে অনেক কমে এই চন্দ্রযান বানানো হয়েছে। আলটিমেটলি এই ফাইটার জেট বাজারে এনে যে ধামাকাটা ভারত সরকার দিল, নিঃসন্দেহে চায়না এবং আমেরিকাও কার্যত চমকে গেছে। আজকে তাই ভিডিওটি ভারতের বিজ্ঞানীদের জন্য, ভারতের যেভাবে সরকার এই সামরিক ক্ষেত্রে বাজেট ইনভেস্ট করছেন এবং ভারত সরকার যেভাবে গোটা বিশ্বের সামনে ভারতবর্ষকে অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করছে, তা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। আর মনে রাখবেন, পাশের দেশ বাংলাদেশ এখনো বিএসএফ আর বিজিবির লড়াইয়ে পড়ে আছে, আর ভারতবর্ষ যেখানে 6th জেনারেশন ফাইটার জেট ইনস্টল করছে, আর তখন এরা পাকিস্তান থেকে অস্ত্র আনছে, পাকিস্তান থেকে বন্দুক কিনছে, পাকিস্তান থেকে J-17 এয়ারক্রাফট বা ফাইটার জেট আনার একটা পরিকল্পনা করছে, আর ভারতবর্ষ এখানে 6th জেনারেশন ফাইটার জেটের আনুষ্ঠানিক উদ্বোধন বা ঘোষণা করে দিয়েছে কালকে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন ভারতের সঙ্গে লড়াই করাটা কার্যত অলীক স্বপ্নের মতোই। তার জন্যই হয়তো তাদের বাবা জর্জ সরোজ কিংবা পাকিস্তানের পায়ে পড়তে বাধ্য হচ্ছেন এই মোহাম্মদ ইউনূস। বিশ্বাস করুন, ভারতবর্ষকে কারোর পায়ে পড়তে বাধ্য হতে হচ্ছে না। ভারতবর্ষের টেকনোলজি এবং বিজ্ঞানীরা যেরকম ধামাকা গোটা বিশ্বকে দিলেন, এরপর মোহাম্মদ ইউনূসের দিন যে কার্যত ঘনিয়ে এসছে তা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।